চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি গিটারিস্ট এবং সঙ্গীত শিল্পী লাবু রহমানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলাম যে আজকে আমাদের সবার প্রিয় যাকে বলা হয় পপ সম্রাট এবং ব্যান্ড সঙ্গীতের সম্রাট যাকে বলা হয় আজম খানের মৃত্যুবার্ষিকী। চলে যাওয়া মানেই চলে যাওয়া নয়, প্রস্থান নয়। সবচেয়ে বড় কথা আমাদেরকে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জন্মগ্রহণ করলে চলে যেতেই হবে, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকেন, সকলের মনের মধ্যেই বেঁচে থাকেন। একদম শুরুর দিকে তার কোন বিষয়টি নিয়ে কথা বলতে চান? আমি আজম ভাইকে কিভাবে চিনেছি সেটা ছিল 1972 কি 73-এর দিকে হবে। আচ্ছা। তখন এখন যেরকম ব্যান্ড সঙ্গীত বলে, তখন কিন্তু ব্যান্ড সঙ্গীত বলতো না, তখন বলতো পপ শো। পপ শো হতো। আমি যেহেতু শান্তিনগরেই বড় হয়েছি, ওখানেই আমার জন্ম, তো শান্তিনগরে জোনাকি সিনেমা হল, ওই জোনাকি সিনেমা হলে তখন একটা শো বন্ধ করে তখন ওই সময়টাতে পপ শো হতো। তখন ওই জোনাকি সিনেমা হলে যখন পপ শো হয় তখন আমি ওই শোতে ছিল আপনার আজম খান, ফিরোজ শাহী, তারপর উইন্ডি সাইড অফ কেয়ার, তারপরে ফেরদৌস ওয়াহিদও ছিল, স্পন্দনও ছিল, মানে অপু, নাসির আহমেদ অপু। হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান, কম্পোজার। ওনার কিছু গান আমরা এখনো করি। তো এত ভালো লাগার কিছু শিল্পী ছিল ওখানে। তখন আমি আজম ভাইকে দেখি এবং the style he had, that was totally amazing এবং মানে what's going on আর কি, এরকম আর কি, যে উনি যখন গান গাচ্ছে এনভায়রনমেন্টটা একদম মানে it was for him, মানে he could create an মানে beautiful connection with the audience. That was him. আমি যতটুকু জানি যে তিনি একটি ব্যান্ড গঠন করার জন্য আপনাকে ফোন করেছিলেন এবং তখন আপনি গিটার রপ্ত করছিলেন এমন একটা সময়। তো তার ফোন পেয়ে আপনার কেমন লাগলো, কেমন ছিল সেই অনুভূতিটা? ওটা তো কাইন্ড অফ অবিশ্বাস্য যে আমাকে আজম ভাই ফোন করেছে, মানে আজম ভাই খুঁজতেছে আমাকে, আরেকজন আমাকে জানালো, তারপরে আমার বললো যে এখানে ফোন করেন, উনি আজম ভাই ধরবে। তো আমি ফোন করলাম, আজম ভাই ধরলো, বললো যে তুমি লাবু, হ্যাঁ তুমি, তোমার কথা শুনেছি অনেক, তো তুমি আমার সাথে একটু দেখা করো। তো বললো যে কবে দেখা করবা? আমি তো তখন মানে কি বলবো, স্পেল বাউন্ড আর কি। আমি বললাম যে আমি কখন দেখা করবো, আমি আজকেও দেখা করতে পারি। তাহলে বললো যে বিকেলে আসো, আমি সিদ্ধেশ্বরীতে থাকবো, তুমি চলে আসো। তো আমি ঠিক আছে। বললো যে ওই টুটুল আছে, টুটুলের সাথে তুমি চলে আসো। ঠিক আছে। তো টুটুল আসলো আমার বাসায়, আমাকে নিয়ে গেল, আজম ভাইয়ের সাথে দেখা হলো। তো কথা বললাম অনেকক্ষণ, গল্প করলাম, তারপর গিটার বাজালাম, ওনার কিছু গান টান তখনও একটু একটু তুলে ফেলেছি, বাজালাম। তো হি লাইক মি ভেরি মাচ। উনি বললো যে চলো আমরা প্র্যাকটিস শুরু করি। আমি হ্যাঁ চলেন করি। বলে কবে থেকে শুরু করতে চাও? তো উনি বললো, উনি তার নিজের থেকে বললো যে চলো কালকে থেকেই করি। আমি হ্যাঁ, ওয়াই নট। মেঘনা চাইতে বৃষ্টি। তারপর থেকে তো বাজালাম, অনেকদিন বাজিয়েছি ওনার সাথে। দ্যাট ওয়াজ এন এক্সপিরিয়েন্স। হি ওয়াজ লাইক এ স্কুল টু মি। তার কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছিল বা কোন দিকটি আপনাকে খুব মুগ্ধ করেছিল প্রথম দেখাতে? মুগ্ধ না, এই জিনিসটা এইভাবে বলবো না। আমি বলবো যে ওনার সাথে পরিচয় হওয়ার পরে, ওনার সাথে কাজ করার পরে, ওনার পার্সোনালিটি এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছিল আই ফাউন্ড এ ব্রাদার। আচ্ছা। হি ওয়াজ নট এ ফ্রেন্ড, হি ওয়াজ ফ্রেন্ডলি, বাট হি ওয়াজ লাইক এ এল্ডার ব্রাদার। মানে উনি ওইভাবেই আমাদেরকে গাইড করতেন। তো দ্যাট ওয়াজ অ্যামেজিং। আজম খানের বিখ্যাত একটি গান আমি যারে চাই রে, সেই গানটি আপনি লিখেছেন, সুর করেছেন, একটু গল্পটা যদি শেয়ার করতেন। এই গানটা আমি, যেহেতু হিলাল বেলাল সবসময় থাকে আমার সঙ্গে, দে ওয়ার লাইক মাই শ্যাডোজ, এবং আই ওয়াজ ইভেন দেয়ার শ্যাডোজ অলসো। তো এরকম কোনো দিন নাই যে আমরা একসঙ্গে সময় কাটাইনি, একসঙ্গে বসে গিটার বাজাইনি। তো একদিন খেয়াল আছে, এক পহেলা বৈশাখে আমরা ইয়েতে গিয়েছি আপনার বটমূলে,
ওখানে গান টান শুনে আসলাম, এসে আমার ফ্রেন্ডের বারান্দায় বসেই উই ওয়ার সো মাচ ইন্সপায়ার্ড, এবং এই পয়লা বৈশাখের যে অনুভূতিটা বিউটিফুল ছিল। তা আমরা গিটার নিয়ে বসে বাজাতে বাজাতে আই হ্যাভ স্টার্টেড দিস সং। হ্যাঁ, রিদম বাজিয়ে আমি আস্তে আস্তে আমি যারে চাই রে বললাম, তারপরে সে থাকে মোরে অন্তরে বাজালাম, বাজাতে বাজাতে গাইতে থাকলাম। গাইতে গাইতে আমার এক বন্ধু হয়তো একটা ভক্তিতে মুক্তি বলল, তারপরে আমি হয়তো জানি এ সত্যি, হ্যাঁ, আচ্ছা। সাধনা বাসনায় পূর্ণ হবে, সাধনা এইভাবে ইট কেম আপ। এটা কি একটু লোকাঙ্গিকের লিরিক ছিল? না, এটা সম্পূর্ণ আধ্যাত্মিক গান। আধ্যাত্মিক, আচ্ছা। আধ্যাত্মিক গান মানে আমরা একটু আধ্যাত্মিক ইয়েতে ছিলাম তো ওই সময়। যেমন কথাটা হচ্ছে কি, ভক্তিতে মুক্তি জানিয়ে সত্যি, আচ্ছা। বাসনা পূর্ণ হবে সাধনে। হ্যাঁ, তারপরে এই আছে এই নাই, অন্তরে দিয়েছি ঠাই, বিরাজ করে সে ভুবনে। মানে হচ্ছে গিয়া হিজ অল ওভার। তো দ্যাট ওয়াজ দ্য লিরিক্স। তো এই গানটা ইট কেম আপ সামহাউ। তো তারপর যখন নাকি আজম ভাইয়ের সঙ্গে বাজাতে বাজাতে একদিন আমার কি মনে হলো যে আমি বললাম যে আজম ভাইকে এই গানটা তুলে দিই। তো বললো যে হ্যাঁ হ্যাঁ দারুণ হবে, গানটা তুলে দিই। তো আমি আজম ভাইয়ের বললাম যে আজম ভাই একটা গান আছে আমার করা, আমার সুর করা, আমার লেখা, আপনি গানটা গাবেন নাকি? বলেছে শোনাও। হি ওয়াজ লাইক এ ফ্রেন্ড এবং ব্রাদার, বললাম না, ভাইয়ের মতো। হ্যাঁ। তো গানটা শোনালাম, উনি গায়ে শোনালাম, উনি বললো হি স্টার্টেড সিঙ্গিং। তখনই উনি গানটা শুনে গানটা গাওয়া আরম্ভ করলো। তারপরে গানটা আমি ভালো করে তুলে দিলাম, লিখে টিকে দেওয়ার পরে এই গানের কিন্তু কর্ড কিন্তু মাত্র 3টা কর্ড। আচ্ছা, 3টা কর্ডে হয়ে গেছিল? 3টা কর্ডেই গানটা, কারণ তখন আমরা অত বেশি কর্ডও জানতাম না ওই সময়। ওই 4টা কর্ডে গানটা শোনালাম এবং উনিও রপ্ত করে ফেললো এবং উনি তুলে গানটা গাইলো। তারপর থেকে উনি গানটা গাওয়া আরম্ভ করলো। তো আমরা বাজাতাম, গানটা গাইতো, কিন্তু আমি গানটা যেভাবে গাইতাম উনি কিন্তু সেভাবে গাইতো না, উনি উনার স্টাইলে গাইতো। উনি স্টাইলে গাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে কি ঠিক আছে তো? আমি বলছি হ্যাঁ, এটা তো আপনার গান, এখন আপনি যেই স্টাইলে গাবেন আপনি আপনার স্টাইলে গাবেন। তো হি স্টার্টেড সিঙ্গিং ইন হিজ ওন স্টাইল। সো দ্যাটস হোয়াট দ্য ম্যাজিক হ্যাপেন্স, দ্যাটস ওয়্যার দ্য ম্যাজিক হ্যাপেন্স আর কি। এটা আমি গাইলে যেরকমভাবে গাইতাম উনি উনার মতন গাইছে, তাতে হয়েছে কি উনার যেই ফ্লেভার, ওই ফ্লেভারটা গানের ভিতরে চলে আসছে, অ্যান্ড ইট বিকেম এ মানে বিগ হিট। তো আমি যারা চাই রে গানটার পাশাপাশি আমি বলতে চাই যে যখন আমরা আজম খানের নামটা শুনি তখনই কিন্তু ওরে সালেকা, ওরে মালেকা, বাংলাদেশ, তারপর আরো অনেক জনপ্রিয় গান অনেক। ওই প্রথম দিককার গান হচ্ছে গিয়ে সালেকা মালেকা এবং আলালে দুলাল, বাংলাদেশ, আলালে দুলাল, তারপরে আরো কিছু গান আছে। পাপড়িটা অবশ্য পরে আসছে, রেল লাইনের বস্তিতে, এটাই তো বাংলাদেশ। তো এটা হচ্ছে কি উনার প্রথম, এটা কিন্তু 75-এর দিকে উনি টিভিতে গায়। আমাদের জীবনে কিন্তু অনেক রকম পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়, অনেক রকম চড়াই উতরাই পার করতে হয়, কিন্তু সঙ্গীতে আমার মনে হয় একমাত্র একটা ঔষধ কিংবা অস্ত্র বলতে পারি যেটা নিজের মনকে পরিতৃপ্তি দিতে পারে, সাহস দিতে পারে, উৎসাহ অনুপ্রেরণা দিতে পারে। অবশ্যই। তো সেই সময়টায় তিনি যে গান গেয়ে শোনাতেন, সাহস যোগাতেন, এটা তো নিঃসন্দেহে ফ্যান্টাস্টিক, মানে আনবিলিভেবল। আর ওষুধ গান তো ওয়ান কাইন্ড অফ মেডিসিন, একদম অস্ত্রের মতো, এবং ইট ওয়ার্কস অন মি অলসো। আমি যখন একটু আপসেট থাকি বা একটু মন খারাপ থাকে তখন আমি ঘন্টা 2-1 গিটার বাজালে আই ক্যান ফরগেট এভরিথিং। আপনি নিজেও একজন গুণী মানুষ, তাছাড়াও আপনি এত গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন, এক্স্যাক্টলি, সামনে এগিয়ে যাওয়াটা খুব একটা কঠিন হয়। আমি যেহেতু সবার সাথে কাজ করেছি, যেরকম সমর দাসের সঙ্গে কাজ করে আমি কিছু জিনিস শিখেছি, সত্য সাহার সঙ্গে কাজ করে কিছু জিনিস শিখেছি, আলাদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করে আমি কিছু জিনিস শিখেছি। এই যে মানে সবার সঙ্গে কাজ করে একটা সান্নিধ্য পাওয়া, এই যে শুধু সান্নিধ্য না, দে ওয়্যার এভরি ওয়ান অফ দেম ওয়াজ ওয়ান স্কুল। একদম। সো আমি অনেকগুলো স্কুলে পড়েছি। যতদিন সঙ্গীত নামক শব্দটা থাকবে ততদিন এই নামগুলো থাকবে। হ্যাঁ সেটাই।
এটা ওনাদেরকে ভোলার নয়। সেই 1980 সালের দিকে আমি আবার চলে যেতে Sure, চাই, হ্যাঁ। যখন আপনি সিম্ফনি ব্যান্ডের সাথে ছিলেন ও এবং আচ্ছা, হ্যাঁ। আপনার হাত ধরেই বাংলাদেশের প্রথম অডিও অ্যালবাম প্রকাশ করা হয়। একটু যদি সেই সময়টার কথা বলতেন, নিঃসন্দেহে একটা স্পেশাল সময় ছিল। তখন তো অনেক কিছু বুঝতাম না, তখন গিটার বাজাতে হবে, গিটার বাজালাম, মানে পরবর্তীতে অনুভব করলাম যে দ্যাট ওয়াজ এ গ্রেট জব ডান। একদম। এবং এবং ওটা সূচনা করে দেওয়া, হ্যাঁ, ওটা সূচনা করে দেওয়াটা কিন্তু আসলে এরকম সাহসের কিছু ব্যাপার। অনেক কিছুর সঙ্গে আমি প্রথম অনেক কিছু, যেহেতু প্রথম দিককার আমি অনেক কিছুর সঙ্গে এরকম জড়িত ছিলাম। কোন So রকম that was প্রতিকূলতায় fine. পড়তে হয়েছিল? না, যেহেতু আমি যেহেতু মিউজিক নিয়ে লেখাপড়া করেছি অলরেডি, বই ছিল প্রচুর, অনেক কিছু জানতাম, তো ওখান থেকে আর যেহেতু ইংরেজি গান তুলেছি আমার আচ্ছা, জীবনে, আচ্ছা। প্রথম গিটার বাজিয়ে আমি প্রথম ইংরেজি গান তুলেছি। আপনি তো শুরুর দিকে রবি ঠাকুরের গানও করতেন, সেইখান থেকে সেটা আমি একেবারে প্রথম, মানে যখন নাকি ব্যান্ড। ব্যান্ড ট্যান্ড না, তখন মানে একদম ছোট, তখন এই 7-8 বছর বয়সে আমাদের বাসায় আমার বোনরা গান গাইতো, হারমোনিয়াম বাজে, ওদের মতন দেখে দেখে আমিও গান গাইতাম, পুরানো সেই দিনের কথা, বাহ। তারপর তুই ফেলে এসেছিস কারে, এসব গানগুলো সুন্দর গান। আমিও গাইতাম। আর গাইতাম এই কারণে, যেহেতু আমি গান গাইলে দেখতাম যে আমার মা খুব মনোযোগ দিয়ে শুনে। সো শি ওয়াজ ওয়ান কাইন্ড অফ ইন্সপায়ারেশন ইন মাই লাইফ। তো এই জন্যই আসলে গান বাজনাটা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেছে। জি। এবার আমরা আবার একটু আজম খান প্রসঙ্গে আসতে হ্যাঁ, চাই। please. যেহেতু আজকে একটি বিশেষ দিন এবং এই দিনে আপনাকে পাওয়ার সৌভাগ্য হয়েছে, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো। তার সঙ্গে আপনার ব্যক্তিগতভাবেও অনেক দিক যোগাযোগ ছিল এবং বেশ সখ্যতা ছিল। সখ্যতা মানে কি, হি ওয়াজ এ কাইন্ড অফ পারসন। আমি আপনাকে আটকিয়ে আমি উনার সম্পর্কে বলছি যে উনি ছিল কোনো নিজেকে উনি কখনোই স্টার মনে করতেন না। জি। এটা সাধারণ। আমারও একটা শেখার জিনিস ওনার কাছ থেকে। উনি অতি সাধারণ একটা মানুষ। উনি প্র্যাকটিস করতে আসতেন একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরে, জাস্ট লাইক এ সিম্পল পারসন। হয়তো অনেক সময় প্যান্ট পরে আসতেন, অনেক সময় লুঙ্গি পরেও চলে আসতেন প্র্যাকটিস করতে। আমরা প্রতিদিন প্র্যাকটিস করতাম। আচ্ছা। তো উনার ভিতরে আমি কখনোই ফিল করি নাই যে হি ওয়াজ সামথিং গ্রেট। মানে অনেকেই আছে না যে একটু প্রমাণ করতে চায়, আই এম সামওয়ান, অসাধারণ কিছু। হ্যাঁ, আই এম সামবডি ভেরি স্পেশাল। জি। তো উনি হি ওয়াজ নেভার এ স্পেশাল পারসন টু আস। সেজন্য ওনার সাথে আমাদের দূরত্বটা অনেক কমে গিয়েছিল। দিস থিংস আই ইউজ টু লাইক এবং লার্ন ফ্রম হিম, যে ইফ ইউ আর স্পেশাল, পিপল উইল টেল ইউ ইউ আর স্পেশাল, ইউ ডোন্ট হ্যাভ টু প্রুভ ইউ আর স্পেশাল। আচ্ছা, ফুটবল খেলার কথা বলছিলেন, তিনি তো ফুটবল খেলতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক স্কুল, আচ্ছা। ওই স্কুলের মাঠ ছিল, ওই মাঠে উনি ওই স্কুলের ছেলেপেলেরা যখন ফুটবল খেলতো, উনি যে ওনাদের সাথে ফুটবল খেলতো। একদম শেষ থেকে চলে এসেছি, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, অনেক It was গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক অজানা কিছুই আমরা জানতে পারলাম আপনার মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ত থাকেন আপনি, তারপর আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আই এম অনার্ড, আমাকে আপনারা ডেকেছেন। সো এই একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে শেষ করার আগে আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আজম ভাই যখন গান করেন, যখন শুরু করেন, তখন উনাকে কিন্তু আসলে আমাদের দেশে যে ব্যান্ড শিল্পী যারা ছিল, মিউজিশিয়ান, তারা উনাকে কিন্তু সত্যিকারের হেল্প করেছে। উনাকে যদি এই ব্যান্ডের কিছু মিউজিশিয়ানরা হেল্প না করতো, তাহলে কিন্তু উনি কিন্তু গিটার পেতো না, ড্রামস পেতো না, হ্যাঁ, অনেক কিছুই পেতো না, ইনস্ট্রুমেন্ট পাইতো না। ইনস্ট্রুমেন্ট উনি পাওয়াতেই কিন্তু উনি আজকে ব্যান্ড সঙ্গীতটাকে উনি এনরিচ করতে পারছে বা আমাদের কাছে পৌঁছায় দিতে পারছে। সো ভেরি মাচ, মানে উই আর গ্রেটফুল টু দোজ মিউজিশিয়ানস যারা ওনাকে হেল্প করেছিল। তাদের মধ্যে অনেকেই আছে, এবং তাদের মধ্যে আমি যাকে ফলো করতাম, যিনি আমার আদর্শ গিটারিস্ট ছিলেন, যেমন ফজলে রাব, উনিও ছিলেন, ল্যারি ছিলেন, অনেক গান ওনারা বাজাই দিছে, ইশতিয়াক ভাইও ছিলেন, যারা ওনাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে এবং কম্পোজিশনে হেল্প করে, কর্ড টোড দিয়ে গানের মধ্যে হেল্প করেছেন অনেক। সো স্যালুট ফর দেম অলসো। শুভকামনা রইল আপনার প্রতিও। থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, ১১০ বীরত্তম, সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০-৪। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আশা হলো একটি চলমান স্বপ্ন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।